তদন্তের ভাই দরকার নাই। কিসের তদন্ত? আলামত আছে, প্রমাণ আছে, সবকিছু আছে, ধরে গাড়ায় দেন। আমি একটা গরিব দরিদ্র সন্তানের বাবা, অসহায় এক বাবা। আমার আত্মনাদ স্বর্গের পর্যন্ত যাবে আমি জানি না। ধরেন ওর জামিন হয়ে গেল, ও এখানে ঢুকলো, তখন কি হবে? আমরা তাকে রাজপথে তাকে 4 রাস্তার মাঝখানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিব আমরা জনগণরা, সাধারণ জনগণরা। মানে জামিন পাইলে এটা করবেন? ওই জামিন কেন পাবে? ওই জামিন কেন পাবে? ও যে কাজ করছে ওই জামিন একবারও এই তার দেশে এই ঘটনাই করে আইছে। এর আগে একবার ঘটনা এই ঘটনা আছে, মামলাও আছে, তার রানিং মামলাও আছে, ঠিক আছে। 6 মাস ধরে এনে থাকতেছে। ওরা আনছে একমাত্র মনির, ওরা আনার জায়গা দিছে মনির, নিজের গ্যারেজে রাখছে, নিজের মিস্ত্রি ভাবে কাম করে নিয়ে আসে। মনিরটাকে? মনির হলো এই বাড়ির কেয়ারটেকার। সে কি পলাতক? সে এখন বলে যে গরু কিনা বেচা কিনার জন্য সে একটু ব্যস্ত আছে। মনির কি এখন আছে ভেতরে? কালকে ছিল উনি এখানে আসছিল, রাতে উনি এখানে ছিল। আচ্ছা, কালকে ছিল। আচ্ছা, মনির এই কেয়ারটেকার সেই মূলত তাকে এখানে নিয়ে আসে। আচ্ছা প্রিয় দর্শক, যত যাই হোক একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এই ঘটনায় ব্যথিত, এবং যাদের ঘরে সন্তান রয়েছে তারা নিরাপত্তা চাই, এবং পরিচিত মানুষের কাছে এ ধরনের কোমলমতি মাসুম বাচ্চারা নির্মমতার শিকার হচ্ছে। ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং সুষ্ঠু তদন্তের ভাই দরকার নাই। কিসের তদন্ত? আলামত আছে, প্রমাণ আছে, সবকিছু আছে, ধরে গাড়ায় দেন। এইটাই প্রশ্নটা হচ্ছে যে আইনজীবী ওর মামলা লড়বে, আর ওই যদি জামিনে আসে তাহলে আমরা ভাববো ওই উকিল ওর সাথে জড়িত। আমরা ওরেও ছাড়বো না, আমরা সোহেলকেও ছাড়বো না, ওরেও ছাড়বো না। ওর মামলা কেউ লড়তে পারবে না। কেন লড়বে? কারণ ও ওরকম কোনো কাজই করে নাই, ও জঘন্য কাজ করছে। ও একটা এখানে কেউ আপনার টাকা দিয়ে আসে না, সবাই মানবতার টানে আসছে, কারণ সবারই ঘরে সন্তান আছে, সবাই এত রাত করে যাচ্ছে এখানে আপনার মানবতার টানে। আমরা মানবতার দৃষ্টিতে আমরা এখানে আসছি। আমরা চাই, আমরা এক কথাই বলি যে আমরা তার ফাঁসি চাই। প্রিয় দর্শক, এই ভিডিওটি যতটা পারেন আপনারা শেয়ার করে দিন। সরকারের ঊর্ধ্বতনদের কাছে পৌঁছাক, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠিত হোক, একেবারে নগদে ঝুলাই দেয়া হোক, এর বাইরে আর কোনো কিছু নাই। ও তো নিজের মুখে স্বীকার করছে যে ওদের সাথে রামিসার বাবা মা ফ্যামিলির সাথে কোনো কোনো শত্রুতা ছিল না। আমরা চাই এক কথায়, আমরা বিচার চাই, আমরা চাই ফাঁসি চাই। আজকে আমার এক ভাইয়ের সন্তান হারিয়েছে, কালকে আমারও তো একরকম আমার এক ভাইয়ের সন্তান হারাতে পারি, ঠিক না? আমরা এরকম আমরা চাই না। আমরা চাচ্ছি যে আমরা হত্যাকারীকে আমরা দ্রুতভাবে ফাঁসির কার্যক্রমে তাদের কাঠগড়ায় দাঁড় করানো হোক। সবাই চাই। আমরা চাই ওরা আমাদের কাছে ছাড়া হোক, আমরা যেভাবে হোক এটার বিচার করবো, আমরা যাই করবো। আচ্ছা শোনেন, এই যে অভিযুক্ত সোহেল এখানে তো যাতায়াত করতো নিয়মিত, তার যে অ্যাক্টিভিটি গুলা মানে চালচলন এগুলো কেমন ছিল? তার চালচলন, সে একটু আপনার হয়তো নেশাগ্রস্ত, হয়তো ড্রাফট এগুলো হয়তো করতো, ঠিক আছে। কারণ একটা সুস্থ মানুষ এইভাবে কাজ করতে পারে না, এইভাবে কাজ কখনো করতে পারবে না। চাই যদি হয় এই কথাটা আমি আবারও বললাম, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় আপনারা সাংবাদিক, আপনারা কি সাগর রনির হত্যার বিচার করতে পেরেছেন? আপনারা কতশো তারিখ নিয়েছেন, আপনাদের সহকর্মী। আর এই জায়গায় তো আমার একটা ছোট্ট মাসুম বাচ্চা, আর আমি একটা গরিব দরিদ্র একটা সন্তানের বাবা। অসহায় এক বাবা। আমার আত্মনাদ স্বর্গের পর্যন্ত যাবে আমি জানি না। তবে আমি তাদের কাছে স্যালুট করি। প্রত্যেকটা অফিসার, ডিবি বলেন, সিআইডি বলেন, পিবিআই বলেন, এই জায়গার স্থানীয় পুলিশ বলেন, ওনারা যে সহযোগিতা, যে সহমর্মিতা, তাদের যে আন্তরিকতা ওনারা দেখিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের দেশের যে আইনের যে জটিলতা, সেই জটিলতা পেরিয়ে কবে নাগাদ আমি আমার মেয়ের বিচার দেখতে পারবো, বা বিচারের যে শেষ পরিণতি সেটা আমি দেখতে পারবো,
সেটা আমি ভাইজান জানি না। সেটা আপনারা জানেন, আমাদের দেশের সরকার জানে, আমাদের দেশে দামি দামি উকিলরা জানেন, কারণ তারা টাকার বিনিময়ে যে কোনো একজন মানুষকে তারা জামিন করিয়ে নিতে পারেন। তারা সেই ক্ষমতা তারা রাখেন। সেটা বাংলাদেশে আমার মতো একটা মূর্খ অজ্ঞ লোক, এটা আমি বুঝি। আর যারা আপনারা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার শিক্ষিত মানুষ, নিশ্চয়ই আপনারা আমার থেকে অনেক ভালো বুঝবেন, অনেক ভালো আপনারা ডিজার্ভ করেন। এটুকু আমার বক্তব্য, প্লিজ। সাথে বলতে হয় রামেশার জন্য আমার খারাপ লাগছে, কারণ আমারও একটা মেয়ে আছে। কিন্তু বিড়ালটা দেখেন, বিড়ালটা এখানে শুয়ে আছে, ও বুঝতেছে যে ওর মা নাই। দেখছেন এই বিড়ালটা কতটা কষ্ট পাচ্ছে, উঠতেছে না। এই দেখেন, মানে এই বিড়ালটা বুঝতেছে যে ওকে যে লালন পালন করতো রামিসা, সে আর এই পৃথিবীতে নাই। দর্শক, একটি কথা কি জানেন, রামিসার বাবা যে কালকে যে কথাগুলো বলতেছে, ইসলামে সাইন নেন, বাংলাদেশের রামিসার বিচার হবে না। আপনাদেরকে মনে আছে এই যে হাদি বিচার পেয়েছে, পায় নাই। মরহুমা বেগম খালেদা জিয়া কারাগারে ছিল, তার বিচার পেয়েছে, পায় নাই। রামিসা তো সাধারণ একজন নাগরিক। আপনি দেখুন, এদিকে রয়েছে রামিসার খালু। আসলে বুকটা ফেটে যাচ্ছে যে আমার একটা মেয়ে আছে রামিসার মতো। মানে আমি যখন দেখছি যে আমারও তো মেয়ে এরকম হতে পারতো, কিন্তু প্রত্যেকটা বাবা মাকে বলবো যে আপনার সন্তানকে আপনি নিরাপত্তায় রাখেন। আসলে কিভাবে বলবেন বলেন? এই যে দেখেন 6 ফিট ডিফারেন্স না দরজা, কিভাবে রাখবেন নিরাপত্তা? 3 তলা ফ্ল্যাট, 3 তলা, এমন তো না 5 বাসায় হয়েছে। রামিসার মতো আমার একটা সেম মেয়ে রয়েছে, যে আসলে বুকটা ফেটে যাচ্ছিল আমি যখন কালকে দেখলাম যে কিভাবে পারলো, কি অপরাধ ছিল রামিসার। আমাদের কথাই একটা, যে কি অপরাধ, এই শিশু বাচ্চার কি অপরাধ, কেন এরকম? এটা সত্যি, রামিসা এই বিচার পাবে না এই দুনিয়াতে। মরহুমা বেগম খালেদা জিয়া মরে গেছে, কারাগারে ছিলেন, সে কিন্তু এখন পর্যন্ত বিচার পায় নাই। হাদি বিচার পায় নাই। রামিসার বাবা যে কথাগুলো বলেছে যে ইসলামের লেখন, যে রামিসার বিচার হবে না, এটাই সত্যি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, রামিসার একটি পালা বিড়ালটা এখানে নীরবে শুয়ে আছে। একটু দেখুন, দেখুন, সে কোনো খাবার কিচ্ছু খাচ্ছে না। না, রামিসার মতো আপনাদের মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, সবার ক্ষেত্রে বলবো ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন, যাতে করে রামিসার বিচার হয়। সেটাই কামনা করছি। প্রিয় দর্শক, আজকে একটাই কথা বলবো, আপনার ছেলে মেয়েকে নিরাপত্তা দেন। কাজকাম করা লাগবে না, না খেয়ে মরতে হবে, আপনার ছেলে মেয়েকে নিরাপত্তা দেন। নাহলে দেখেন এই ছোট্ট রামিচার কি অপরাধ ছিল, মাত্র 7 থেকে 8 বছর রামিচা। এই তো সামনে ঈদ, হয়তো এই ঈদে বাবা মায়ের সাথে একসাথে বসে ঈদ করার কথা ছিল রামিচার, কিন্তু সেই আর ঈদ হলো না রামিচার। আমি একজন অভিভাবক হয়ে, শুধু মিডিয়া না, আমি একজন অভিভাবক হয়ে আমার বুকটা ফেটে যাচ্ছে রামিচার এই ঘটনাটি দেখে। প্রিয় দর্শক, সবাই জায়গা থেকে শেয়ার করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন। সমস্ত ভিডিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন, যাতে করে এই দুনিয়াতে খুব তাড়াতাড়ি কিন্তু রামিসার হয়, সেটাই কামনা করছি। যেখানে 164 দিয়ে দেয়, একজন আসামি ধরা পড়ে, সেখানে আর কি থাকে? আসলে আর কিছু থাকে বলে আমার মনে হয়। ইচ্ছা করলেই, সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যেই এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। রামিসার মতো ছোট্ট একটা 8 বছরের শিশু, যে এখনো শিশু থেকে মানুষই হয়ে ওঠে নাই, যার জীবনের প্রতিটা স্তর এখনো বাকি আছে, যে এখনো একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারেনি, সেই ফুলটি অকালই ঝরে পড়ে গেল। একটি শিশু আগামীর ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎগুলো আমরা প্রতিদিনের ঘটনায় পত্রপত্রিকা মিডিয়া মারফতে জানতে পাচ্ছি। এর বাইরেও যে কত ঘটনা ঘটে যাচ্ছে, এভাবে কত শিশু ঝরে পড়ে যাচ্ছে। যে জাতি এই শিশুকে, আগামীর ভবিষ্যৎকে সুরক্ষা দিতে পারে না, সে জাতির ভবিষ্যৎ আসলে কতখানি নিশ্চিত, এটুকু আমরা আসলে আমরা নিজেরাই আইনজীবী হিসেবে দ্বিধাহীন। তো আমরা যদিও জানি আইনের বিষয়গুলো, তারপরেও যদি এ ধরনের চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে আসামি ধরা পড়ে, 164 দেয় এবং আশেপাশের সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে আমার কাছে মনে হয় এ ধরনের ঘটনা ইচ্ছা করলেই, সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যেই এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে আপিলের বিধানও আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। রামিসার যে বিষয়টা, আসলে আমরা ঘুমোতে পারিনি, ঘুমাতে দিচ্ছে না আমাদেরকে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, আমাদের মনে হয় যে সকলেরই প্রতিবাদ জানানো উচিত। রামিসা, আমি একজন মা, আমারও 2 সন্তান আছে, তো আমি সেই মাতৃত্বের জায়গাটা থেকে, আইনজীবীদের জায়গা থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে, সবাই নিশ্চয়ই দানব না, সবাই নিশ্চয়ই অমানুষ না। তো আমি জানি, আমরা মনে করি যে সকল মানুষকে, বিবেকবান মানুষকে এই বিষয়টা নাড়া দেবে। সরকার চাইলে, ইচ্ছা করলে এ ধরনের দানবদেরকে দমন করার জন্য, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের এই জাতিকে সুরক্ষিত রাখার জন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আসলে এখানে যেখানে একজন আসামি 164 দেয়,
তো সেখানে আসলে আপিলের নামে, আনুষ্ঠানিকতার নামে এটা আরেকটু বিচার বিলম্বের দিকে নিয়ে যাচ্ছে কিনা, বিচারহীনতার দিকে নিয়ে যাচ্ছে কিনা, মানে যত বেশি আনুষ্ঠানিকতা আমার কাছে তত বেশি অস্পষ্টতা লাগে আসলে বিষয়গুলো। যেখানে 164 দিয়ে দেয়, একজন আসামি ধরা পড়ে, সেখানে আর কি থাকে আসলে, আর কিছু থাকে বলে আমার মনে হয় না। আইন আমাদেরকে কিভাবে সেফ রাখবে? আমাদের আইনমন্ত্রী উনিও বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি জি, করার আমাদের চেষ্টা আইনমন্ত্রীও করবেন। কঠোরভাবে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। আশা করি যে আমাদের এই ধরনের চাঞ্চল্যকর বিষয়ে আমরা দ্রুত বিচার পাবো। বলাৎকার এবং ধর্ষণ আসলে দুটোই আসলে মুদ্রার এপিট ওপিট, মানে জিনিসগুলো আসলে শিশু ছেলে বাচ্চা বলে আমরা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, বাট দুটোই কিন্তু খুবই খুবই অন্যায়, অমানবিক, এটা মানা যায় না। এবং এই শিশুগুলো, মাদ্রাসার এই শিশুগুলো ট্রমার ভিতরে বড় হয়, একটা সময় সে নিজেও এমন হয়ে যায়, বাবা মাকে জানাতে পারে না। এবং হুজুররা এমনও আমরা জানতে পারি যে হুজুররা এমন হয় তাদেরকে ভয় দেখায় যে আমরা ঐশ্বরিক, আমরা তোমাদেরকে তোমরা এই কথাগুলো বলবে না বাবা মাকে, এভাবে ওদেরকে মানসিক ট্রমার মধ্যে ফেলে দেয়। যখন এটা সিভিয়ার পর্যায়ে চলে যায়, এটা তারপরে আমরা জানতে পারি। তো আসলে এই পবিত্র স্থানগুলোতে এই যে পবিত্রতার নাম ভাঙিয়ে যে অপবিত্র কাজকর্ম চলে, এগুলো আসলে সরকার থেকে আমি মনে করি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এই বলাৎকার, ধর্ষণ সবকিছুই বন্ধ হবে। যখন ধর্ষক স্বীকার করে সে আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি ডেট কি, তাৎক্ষণিক বিচার লাগবে, প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এদেশে মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, কেউ কাউকে ঠকাতে পারলে, হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। মানুষ যদি তার নিজের ভালো না চায়, সে মানুষের ভালো চাইতে পারবে না। রামিসার মানসিক বই করলো, রামিসার যে হিসাব, এটা আমাদের সাধারণ বাংলাদেশের মানুষকে আর কবে সচেতন হবে আমি জানি না। এদেশের মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, কেউ কাউকে ঠকাতে পারলে, হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। আজকে রামিসা হবে, কাল আরেক রামিসা হবে, পরশু আরেক রামিসা হবে। আমরা যদি নৈতিকভাবে ঠিক না থাকি, আমাদের সমাজ সংস্কার যদি মানুষ স্বতঃস্ফূর্ত না হয়, মানুষ যদি তার নিজের ভালো না চায়, সে মানুষের ভালো চাইতে পারে। ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এটা শুধু পত্রিকায় আসছে বা মিডিয়াতে আসার কারণে আমরা দেখেছি। এরকম অহরহ ঘটনা ঘটছে যেটা কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোতে হবে। 7 দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যখন ধর্ষক স্বীকার করে, সে যখন আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি ডেট কি, আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে, প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এগুলো করার জন্য সাহস না পায়। যদি এভাবে রাষ্ট্র না আগায়, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এই অটোরিকশার মতো, যেমন অটোরিকশা যেমন এটা সরকার অটোরিকশা কন্ট্রোল করতে পারে না, এখন এই অটোরিকশার মতো আমাদের ভাইরাসগুলো ছড়া যাবে। সারা দেশে কিন্তু এগুলো হচ্ছে, মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কেউ কোথাও বাচ্চারা শিশুরা নিরাপদ না। এমনকি পুকুরে পরে প্রচুর শিশু মারা যাচ্ছে। আমরা কয়টা খবর রাখি, এই সারা দেশে এই সমস্ত হয়রানি হচ্ছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্সও আছে এই বাচ্চাদের, শিশুদের জন্য হয়রানি নিয়ে, এবং এই ঘটনাগুলো কি ঘটে, এগুলো আমরা ডেফিনেটলি আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। যে হাহারিয়ে দিয়ে সে নিজে নিহত এবং মৃত। মঙ্গলবার দিনকা আমি হলাম কষাই কাজ করি। দ্বিতীয়ত যদি কাজ না থাকে আমি এখান থেকে অটো নিয়ে চালাই। তো যে আসামিটা ছিল, আসামিটা আনছে মনির মিয়া, আর এখানে জায়গাও দিচ্ছে মনির মিয়া, আর এই বাসার কেয়ারটেকারও মনির মিয়া। তো ওই মঙ্গলবার দিন আমি সকালে 8:30 বাজে এখানে আসছি পরে আমাদের আরও 2-3টা ড্রাইভার আসছে। গ্যারেজ খুলে নেয়, আমরা কীভাবে গাড়ি বের করবো তার জন্য আমরা গল্প করতেছি। তো যেই পিচাসটা যে মার্ডার করছে, ওরে দেখলাম এই বাসা থেকে এই গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজ ও দৌড়াইতেই পারে, স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যে তোর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম, কী হিসেবে ভাই দৌড়াদৌড়ি? তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে। মানে এরকম পরিমাণে ধার দিছে, মানে ওটা কার আঙ্গুলে লাগলেও পড়ে যাবে। তো যাই হয়েছে, 9টা 7 মিনিটের ভিতরে সে কী করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায়া কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল, 9টা 10 বেজে গেল। 2-3 মিনিটের ভিতরে এই কাহিনীটা। 9টা 10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কীভাবে নিব। তো আমরা বসে থাকতে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খুঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে, আপনার ভাস্তি কি এখানে গেছে? বললাম না, ও তো নিচে নামে না, ও তো উপরেই থাকে। তো যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে, পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে, তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক, ওই বাচ্চাটা লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলাম বিদায়, মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো কি একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে রয়েছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল নিয়ে মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে, ওইটাকে নিয়ে আমরা সাপাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এখানে একটা বগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম, তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল। মানে ডাইনিং রুমের ভিতরে, মানে কল সব ছাইড়ে দিছিল, তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তাভাবনা ছিল না। তো
লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে তারও 7-8 মিনিট পরে খুলছে, আমরা ওখান থেকে গ্যান্ডিংয়ের আওয়াজ পেয়েছি রুমের ভিতর থেকে। যা গ্যান্ডিংয়ের আওয়াজটা এই কারণেই পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই, হয়েছে শুধু গ্রিলটা কেটে আসামিটা পলায় যাবে, তারপরে আসামির স্ত্রী গেটটা খুলবে, এই হিসেব তাদের পরিকল্পনা। আর তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল গ্যারেজ থেকে তারা ব্যাটারির বাক্স নিয়ে গেছে 4টা। ব্যাটারির বাক্সতে আমাদের বাচ্চা তো ছোট, আমাদের 8 বছরের 7 বছরের রাইসা কত বড় হতে পারে, ছোট একটা বাচ্চা, তারে যদি 3 পিস করে ওই 3টা বাক্সর ভিতরে ভরে নিতে পারবে। সে কি করছে, আমাদের বাচ্চার মাথাটা এই সমানে কেটে পানির ভিতরে না হলো 100 চুপ দিছে। কারণ এই কারণে চুপটা দিছে সে, যে আমাদের বাচ্চার রক্তটা মাথা থেকে যেটা ঝরতেছে সেই রক্তটার চিহ্নটা বাক্সতে যদি নেয়, বাক্সতে ভিজে রক্তটা পড়বে এবং কি বাক্সটা ছিঁড়ে যাবে। তার জন্য সে অনেকবার মাথাটা ধুয়ে ওই মাথাটা আরেকটা বালতির ভিতরে নিয়ে রাখছে। আপনারা মিডিয়া ভাইরা হয়তো দেখছেন, রক্তটা একেবারে হালকা দেখা যাচ্ছে। হালকা দেখা যাওয়ার কারণ হলো ওই যে তাকে যে চুবাইছে মাথাটা রক্তটা পরিষ্কার করার জন্য, তো পরিষ্কার যতটুকু করতে পারছো তাড়াহুড়োর ভিতরে করছে। তারপরে আমাদের বাচ্চার এখান থেকে একটা টুকরা করছে, তারপরে এখান থেকে একটা টুকরা করছে, তারপরে আমাদের বাচ্চা উত্তা করা ছিল, তো হয়তো আপনারা মিডিয়া ভাইরা দেখেন নাই, আমাদের বাচ্চার এখান থেকে ভাড়া হয়েছে। আরেকটা জঘন্য কাজ করা হয়েছে আমাদের বাচ্চার সাথে, এখানে যদি বলা হয় তাহলে আপনারা মিডিয়ারাও ভালো থাকবেন না, পাবলিকের উত্তেজনায়, কিন্তু সেটা বললাম না আমরা। কিন্তু আমরা একটাই বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, যদি ওর বিচারটা এই আমরা 48 ঘন্টা আনলিমিটেড দিছিলাম, 24 ঘন্টা নিয়ে আসছি, এই 24 ঘন্টার ভিতরে আমাদের জনগণের সামনে ওর ফাঁসি চাই, ওর আর ওর স্ত্রী। আমরা এটা ছাড়া আর কোনো আন্দোলন, কোনো উচ্ছৃঙ্খলা, কোনো বিশৃঙ্খলা কিচ্ছু করবো না আমরা। নেশার জন্য ওর নিজের ওয়াইফ স্ত্রীকে মানে ও আরেকটা বাবা ব্যবসায়ীর কাছে গ্রহণ করতে পারে, এটার প্রমাণও আমাদের এই এলাকায় সবাই জেনে গেছে, এবং কি ওর স্ত্রীর নিজের মুখের বক্তব্য ছিল এটা। তো দ্বিতীয় কথা, ওর স্ত্রী বলল যে আমার জামাই আমাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু এটা ভুল ধারণা, ওর জামাই ওকে মারতে চায়নি, বাচ্চাটাকে ডেকে নিছে একমাত্র তার স্ত্রী যদি ডাক না দিত বাচ্চাটা কখনো যেত না। কারণ আমরা যেই বাচ্চাটা নিয়ে আমরা আন্দোলন করতেছি তারা দুটা বোন ঘর থেকেই বের হয় না স্কুল ছাড়া, 1+ স্কুল, দ্বিতীয়ত ঘর, একটা বিড়াল আছে ছোট বোনটার, ছোট বাচ্চাটার, ও বিড়ালটা নিয়ে খেলাধুলা করতেছিল, তখনই ওই মানে যে আসামিটা মারছে তার ওয়াইফ ওকে ডাক দিছে, বাবু এখানে ঘরে আসো। তো ঘরে যাওয়ার সাথে সাথেই ওই যে টান দিয়ে ঘরে ঢুকেছে না, ওই জুতা একটা আল্লাহর কি মেহেরবান বাইরে পড়ে গেছে, মানে আমরা পাবো বলে খুঁজে তার জন্য। হ্যাঁ, 50টা যে মার্ডার করছে ওরে দেখলাম এই বাসা থেকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে, ওর গ্যারেজও দৌড়াইতেই পারে স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যে তোর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম কি হিসেবে ভাই দৌড়াদৌড়ি, তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে, মানে এরকম পরিমাণে ধার দিছে, মানে ওটা কার আঙ্গুলে লাগলো উপরে যায়। তো যাই হয়েছে, 9টা 7 মিনিটের ভিতরে সে কি করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল, 9টা 10 বেজে গেল, 2-3 মিনিটের ভিতরে এই কাহিনীটা। 9টা 10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কিভাবে নিব। তো আমরা বসে থাকতে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খুঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার ভাস্তি কি এখানে গেছে। বললাম না আপা, ও তো নিচে নামে না, ও তো উপরেই থাকে। যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক ওই বাচ্চাটা লাস্ট ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলেন বিদায় মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো যে একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে রয়েছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে, বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল নিয়ে মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটাকে নিয়ে আমরা সাপাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম, আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এতখানি একটা বোগলা করছি। বোগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম, তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল, মানে ডাইনিং রুমের ভিতরে, মানে কল সব ছাইড়ে দিছিল, তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তা ভাবনা ছিল না। তো লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে তারও 7-8 মিনিট পরে খুলছে, আমরা ওখান থেকে গ্যান্ডিংয়ের আওয়াজ পেয়েছি রুমের ভিতর থেকে। গ্যান্ডিংয়ের আওয়াজটা এই কারণেই পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই, হয়েছে শুধু গ্রিলটা কেটে আসামিটা পলায় যাবে, তারপরে আসামির স্ত্রী গেটটা খুলবে, এই হিসেব তাদের পরিকল্পনা। আর তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল গ্যারেজ থেকে তারা ব্যাটারির বাক্স নিয়ে গেছে 4টা। ব্যাটারির বাক্সতে আমাদের বাচ্চা তো ছোট, আমাদের 8 বছরের 7 বছরের রাইসা কত বড় হতে পারে, ছোট একটা বাচ্চা, তারে যদি 3 পিস করে ওই 3টা বাক্সর ভিতরে ভরে নিতে পারবে। সে কি করছে, আমাদের বাচ্চার মাথাটা এই সমানে কেটে পানির ভিতরে না হলো 100 চুপ দিছে। কারণ এই কারণে চুপটা দিছে সে, যে আমাদের বাচ্চার রক্তটা মাথা থেকে যেটা ঝরতেছে সেই রক্তটার চিহ্নটা বাক্সতে যদি নেয়, বাক্সতে ভিজে রক্তটা পড়বে এবং কি বাক্সটা ছিঁড়ে যাবে। তার জন্য সে অনেকবার মাথাটা ধুয়ে ওই মাথাটা আরেকটা বালতির ভিতরে নিয়ে রাখছে। আপনারা মিডিয়া ভাইরা হয়তো দেখছেন,
রক্তটা একেবারে হালকা দেখা যাচ্ছে। হালকা দেখা যাওয়ার কারণ হলো ওই যে তাকে যে চুবাইছে মাথাটা রক্তটা পরিষ্কার করার জন্য, তো পরিষ্কার যতটুকু করতে পারছো তাড়াহুড়ার ভিতরে করছে। তারপরে আমাদের বাচ্চার এখান থেকে একটা টুকরা করছে, তারপরে এখান থেকে একটা টুকরা করছে, তারপরে আমাদের বাচ্চা উত্তা করা ছিল, তো হয়তো আপনারা মিডিয়া ভাইরা দেখেন নাই, আমাদের বাচ্চার এখান থেকে ভাড়া হয়েছে। আরেকটা জঘন্য কাজ করা হয়েছে আমাদের বাচ্চার সাথে, এখানে যদি বলা হয় তাহলে আপনারা মিডিয়ারাও ভালো থাকবেন না পাবলিকের উত্তেজনায়, কিন্তু সেটা বললাম না আমরা। কিন্তু আমরা একটাই বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, যদি ওর বিচারটা এই আমরা 48 ঘন্টা আনলিমিটেড দিছিলাম, 24 ঘন্টা নিয়ে আসছি, এই 24 ঘন্টার ভিতরে আমাদের জনগণের সামনে অসভ্য মানুষ আপনার বাচ্চা নিয়ে এত নির্মমভাবে আমার বাচ্চাটা, আমার যে বাচ্চা আমার বুকে ছাড়া আর মার হাতে ছাড়া ভাত খায় না, যে মেয়ে জামা কাপড় আমি নিজের হাতে আমি নিজে ধুয়ে দিই, তাকে আমি গোসল করে দিই। রামিসা বাসায় ছিল, রামিসা তার নিজের বাসায় ছিল, রামিসা কোথাও যায় নাই। রামিসা কেন বলল? রামিসা কেন বলল? আর রামিসা বলছে রামিসা মৃত্যু হয়ে গেছে, রামিসা মাটিতে হয়ে গেছে, রামিসার আসামি এখনো কোনো শাস্তি হয় নাই। এটার মানে কি? কি শুরু করছে সরকার? সরকার ওই যে পুলিশ না ধরতো, পুলিশ আমাদের কাছে দিয়ে যাইতো, এতদিনের শাস্তি এসে মাটির সাথে মিশে যাইতো। আমি কোলে নিয়ে পড়াতাম, এরকম ছিল রামিসা অনেক। আমরা রামিসার বিচার চাই, কঠিন বিচার চাই, কঠিন কঠিন বিচার চাই। এরকম রামিসাকে আমরা হারাতে চাই না, আর হারাতে পারবো না। রামিসা আমার স্কুলে প্লেতে ভর্তি হয়েছে, প্লেতে ওর ক্লাস টিচার ছিলাম। আজ পর্যন্ত রুল 1, রামিসার রুল 1, 3য় শ্রেণীতে পড়ে, ওর রুল 1। মেধাবী একটা স্টুডেন্ট, আমাদের বাগানের একটা ফুল ছিল রামিসা। এক কথা, রামিসা আমাদের বাগানের ফুল, এটা ছিঁড়ে নিয়ে গেছে। যার দ্বারা এত বড় ক্ষতি, এত সর্বনাশ, এত কিছু হয়েছে, তার থেকে কঠিন ভাবে ওকে এই গেটে আমার স্কুলের ব্যানারের পাশে ওকে রেখে এই রাস্তায় ফেলে দেওয়া হবে। কাক নিবে, পাখি নিবে, মানুষ দেখবে যে অন্যায়কারীর বিচার হয়েছে এই বাংলা। আমরা সেটা দেখতে চাই। মিসার ক্লাস যেদিন শেষ চলে আসলো, একটা ড্রয়িং আমার প্রতিযোগিতা ছিল, কাবা শরীফ আঁক নিয়ে গেছে, বলছে ম্যাডাম দেখেন না কেমন হয়েছে। তা আমি বলছি আম্মু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মা, তুমি ফার্স্ট হোক। ম্যাডাম ফার্স্ট হবো তো? হ্যাঁ মা তুমি ফার্স্ট হবা। যদি বলতাম না তুমি ফার্স্ট হবা না, ও অনেক কষ্ট পাইতো, কারণ ও চায় না ও হার, ও চায় সবসময় প্রতিযোগিতা আগে থাকুক। কিন্তু শেষের সময়, ছুটির সময়, এইটা ছিল আমার প্রথম ক্লাসে, শেষ ছুটিটা আমি দেই, ওর 2টা ক্লাস আমি নেই, শুরু আর শেষ। শেষের সময় ওকে আমি একটু ধমক দিয়েছিলাম, যেন আমি জানতাম না আমার রামিসা আর আসবে, আমি জানতাম না রামিসা আর এই স্কুলে আর আসবে না। ও আমার ওর আইডি কার্ডটা নেয়নি, আমি কেউ ধমক দিয়ে বলছিলাম রামিসা তুমি কেন আইডি কার্ডটা আনিনি, কেন? হারিয়ে গেছে ম্যাডাম। আমাকে তারা তোমার আম্মুকে আমি বলবো। ও আমাদেরকে ভয়ে বা করুণ বা কি দৃষ্টি তাকায় ছিল আমি বলতে পারি না। ওই তাকান, ওই চাউনি যখন মনে হয় রামিসা আমার দিকে তাকাইছে, ওই চোখের চাউনিতে তাকায় আছে। আমি ঘুমাইতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না। রামিসা আমার একটা সন্তান, স্টুডেন্ট না, আমার একটা সন্তান, আমার একটা কলিজার টুকরা ছিল। রামিসাকে আমি অনেক আদর করতাম, প্লেতে যখন পড়তো ওকে আমি বোর্ডে লেখার জন্য। এই জুতাটাই ছিল রামিছার, একটাই জুতা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, একটাই জুতা ছিল রামিছার। দেখেন বাবা, এই রামিছার একটা জুতা পেয়ে একদম আমি ব্যর্থ বাবা, আমি পারি নাই আমার সন্তানকে রক্ষা করতে, আমি ব্যর্থ বাবা, আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার সন্তানকে রক্ষা করতে পারি নাই। দেখেন একজন বাবা বলছে আমি একজন ব্যর্থ বাবা। এই কারণ কি জানেন? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার মা মরহুমা বেগম খালেদা জিয়া বিনা অপরাধে কারাগারে ছিলেন, সে কিন্তু কোনো ধরনের বিচার এখন পর্যন্ত বাংলার মাটিতে পায় নাই। হাদি ঘটনা কি মনে আছে? হাদি বিচার এখন পর্যন্ত পায় নাই। আর রামিছার বাবা এই কথাইগুলাই বলেছে, ইসলামে লিখিত দিচ্ছি বিচার হবে না। এই জন্য কথাটি বলছে যে আমি একজন ব্যর্থ বাবা। হে আল্লাহ, আমাদের বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে ভুল হয়েছে, এটাই বাস্তব, এটাই সত্যি। কারণ কি জানেন, বাংলার মাটিতে হয়তোবা এই রামিছার বিচার আমরা দেখে যেতে পারবো কিনা একমাত্র উপর আল্লাহ ভালো জানে। আপনারা দেখুন, এই সেই রামিছার একটি জুতো। এই জুতোর দেখেই কিন্তু রামিছাকে সন্দেহ করেছে যে এই রুমে রামিছা সম্ভবত রয়েছে। পাশের ফ্ল্যাটে
যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন স্ত্রী মিলে তার স্বামী যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেই স্ত্রী তাকে বের করার চেষ্টা করেছে, গ্রিল কেটে সেই স্বামী বের হয়ে গেছে। গ্রেপ্তার করেছে পুলিশ 7 ঘন্টার মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে। তবে আমরা একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে এই রামিচার সঠিক তদন্ত করে বিচারটা যাতে হয় সেটাই কামনা করছি। শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের কাছে আজকের এই ভিডিওটা পৌঁছে দিবেন এবং সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন। আমি রামিসাকে নিয়ে এতদিন কথা বলিনি, আমি কথা বলবো না। আমি রামিসাকে নিয়ে কথা বলবো না, রাইসাকে নিয়ে কথা বলবো না। এনিওয়ান, এনি বাচ্চা কাচ্চা, এনি কিড, বয় অর গার্ল, এনিওয়ান, ইভেন আসিয়া অথবা কয়েকদিন আগে যারা রেপ হয়েছে বা কয়েক সপ্তাহ আগে যারা রেপ হয়েছে, কাউকে নিয়ে আমি কোনো কথা বলবো না। আই ডোন্ট ওয়ান্ট টু টক আ সিঙ্গল ওয়ার্ড। আমার ইচ্ছা নাই, কোনো দরকার নাই। ইট উইল মেক নো ডিফারেন্স। I'd rather ask you a question. I really want all of you to think একটু জাস্ট হালকা ফোকাস করে। এভরি টাইম বাংলাদেশে যখন এই ধরনের একটা উদ্ভট, ভয়ঙ্কর, নৃশংস ঘটনা ঘটে, আমরা শক খাই। হোয়াট দ্য হেল ডিড জাস্ট হ্যাপেন? আমরা অবাক হয়ে যাই। মাই কোয়েশ্চেন ইজ, কিসের জন্য আপনি অবাক হয়ে যান যখনই কিছু একটা ঘটে? আমরা হঠাৎ করে সারপ্রাইজ কেন হয়ে যাই, অ্যাজ ইফ এটা হওয়ার কথাই না? আমরা প্রত্যেকদিন কিছু একটা ঘটলে এমন ভাব করি যে বাংলাদেশে এটা হচ্ছে, বাংলাদেশে এটা হওয়া সম্ভব, নিতেই পারছে। মানে কি হইলে আপনি মনে করেন যে বাংলাদেশের লিমিটটা কোথায়, যে কোনটা হইলে আপনি অবাক হবেন না? আপনাকে যেটাই বলবো, কেন আপনি অবাক হন আমি জানি না। মানে এখন যদি একটা বাচ্চাকে কেটে জবাই করেও রেপ করা হয়, অবাক হব না। মেয়েদেরকে আপনি বোরখা নিয়ে কথা বলেন, বাচ্চা কাচ্চাদেরকেও আপনি ড্রেস আপ নিয়ে কথা বলেন, ঠিক আছে, মেয়ে বাচ্চাদেরকে বেরিয়ে হইলাম না, লক করে রাখলাম, ছেলে বাচ্চা রেপ হয়ে যাচ্ছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, 3 বছর হোক 3 মাস হোক, উম থেকে বের হইতে না হইতে রেপ হয়ে যাচ্ছে। আপনি খালি এটা যে শুধু একটা ফেটিশ বা এটা যে শুধু একটা সিক মেন্টালিটি না, মার্ডার করতেছেন, জবাই করতেছেন, ওটাকে রেখে দিচ্ছেন বালতির মধ্যে। আপনি বলতেছেন মেন আর হরেবল, উইচ ইজ ট্রু। মেন কামিং ফরওয়ার্ড সেইং নট অল মেন আর দ্য সেম। আরে ভাই, আপনি কি নিয়ে অবাক হবেন? ইটস নট ইভেন অ্যাবাউট প্রোটেক্টিং মেন ইমেজ। এটা আমাদের ইগো নিয়ে না, এটা আমাদের ক্যারেক্টার নিয়ে না। থাকুক 10 লাখ ভালো পুরুষ থাকুক, দিস ইজ নট ইভেন দ্যাট টপিক। অবাক কেন হচ্ছেন? যেটা কেন হচ্ছে, কি হচ্ছে, যে কোনো ঘটনা ভাই আমরা অবাক কেন হয়ে যাই? আমরা কেন বলতে চাই যে সব হুজুর খারাপ না? হ্যাঁ, সব হুজুর খারাপ না, বাট ইজ দিস এ টপিক? এটা কি কোনো ডিবেট? আমিও জানি সব হুজুর খারাপ না হোক, সব পুরুষ খারাপ না হোক। যেটা হচ্ছে, স্লটার করা থেকে শুরু করে, নৃশংসভাবে রেপ করা থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, মেয়ে মানুষ হোক ছেলে মানুষ হোক, 1জন না 2জন না 3জন না, শুধু পুরুষ কি, কালকে কি শুনলাম বা পরশু কি শুনলাম, তার ওয়াইফ একটা মহিলা এসে আর একটা মেয়ে বাচ্চার ইয়েতে অ্যাসিস্ট করলো। সো আর কি নিয়ে আপনি অবাক হবেন? যে নিজের বাবা নিজের মেয়ের সাথে রেপ করতেছে, এটা শুনলে আপনি অবাক হয়ে যান? তো যখন একটা পুরুষকে, ইভেন যখন আমাকে অ্যাজ এ ম্যান, যখন কেউ এই ধরনের কথা বলে, আমি কোনদিন রেসপন্ড করি না, বিকজ দিস ইজ হাউ উই হ্যাভ বিকাম। এটা রিয়ালিটি, দিস ইজ হোয়াট উই হ্যাভ বিন সিইং, হচ্ছে এভরিডে। আগে দূর দূরান্তে শুনতাম, গ্রামে গঞ্জে শুনতাম, রেডিয়াস কমতে 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 এখন কি শুনেন, মিরপুরে হচ্ছে, আশেপাশে হচ্ছে, কমতে 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 আগে দূরে নিয়ে যেত, জঙ্গলে নিয়ে যেত। না, আপনার বাসার দরজা খুলে ঠিক পাশের বাড়ি দরজা, সেখানে আপনার বাচ্চার মরা লাশ, যেটাকে অ্যাসল্ট করা হয়েছে। অ্যান্ড সেটার পর তার বাবা, ইম্যাজিন একজন বাবা, অন্যরা কি রিলেট করবেন জানেন, একটা বাবা হয়ে থিঙ্ক অফ ইউর চাইল্ড হ্যাভিং জাস্ট নর্মাল ন্যাচারাল ডেথ। নিতে পারবেন নর্মাল ডেথ? পারা যায় না। একটা বাবা তার সন্তানের কবর দিচ্ছে, নর্মালি ভাবা যায় না। একটা বাবা তার সন্তানের গলা জবাই দিয়ে সেলাই করে তারপর কবর দিচ্ছে। কবর দেওয়ার আগে সে বলছে আমি বিচার চাই না, বিকজ তুমি বিচার করতে পারবা না। কতটুকু ডিসরেসপেক্ট আর কি পরিমাণে ভয়ঙ্কর একটা রিয়ালিটি চেক খাইলে একটা বাবা চাই নাই বিচার। আমরা গিয়ে পোস্ট করতেছি বিচার চাই, ভিক্ষা? এটা বিচার চাওয়ার কিছু? এটা আমাদের বাচ্চাদের জন্য রাইট না? এটা কি জোর করে নেওয়ার কিছু? আমরা যে বাচ্চাদেরকে পৃথিবীতে আনতেছি, ওদেরকে কি এটা ভিক্ষা চেয়ে জোর করে অ্যাজ এ ফেভার, দয়া করে আমাদের ফেভার দাও, আমাদের বাচ্চাদের বিচার চাও? আই আন্ডারস্ট্যান্ড যে রেপ কেসেসে ডেথ পেনাল্টি কেন দেয় না, এটা লজিকটা হচ্ছে বিকজ 70 to 80% কেসেস আর ফেক ডান বাই ওমেন। ওকে ফাইন, একটা বাচ্চা 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 9 বছর, একটা মাইনর, সে কিভাবে রেপ কেস ফেক করবে? ওদেরটাতে তো ডেথ পেনাল্টি দিতে পারি, তাও যদি না দিই, হাউ কাম কোনো রেপের আমরা রেকর্ড এখন আসলেও কিন্তু পাই না, কোনো আপডেট পাই না? একটা নতুন ট্রেন্ড আসে চলে যায়,
ইটস সো কমন রাইট না, এত বেশি ইউজ টু হয়ে গেছি আমরা। অ্যান্ড আমি এইটার জন্য আরো একটু একটা নতুন করে একটা পার্সপেক্টিভ দিই, যেটা নিয়ে কেউ কথা বলে না, কেউ নোটিসও করে না। আমি যে এখন বলতেছি আমি এটার জন্য গালিও খাবো, আমার উপর একটা হেট গ্রুপও আসবে। অ্যান্ড ঠিক এই জিনিসটাই জাস্ট কয়েক মাস বা 1 বছর পর গিয়ে এই জিনিসটাই আবার চোখের সামনে ফুটে উঠবে, যেটা কতটুকু আমরা দেখি নাই। এই যে নিউজ মিডিয়া পোর্টালগুলা নিউজগুলো দিচ্ছে না রেপের, আমরা মনে করতেছি ওরা তো রেপ নিউজগুলোকে ছড়াচ্ছে, আমরা অ্যাওয়ারনেস স্প্রেড করতেছি, ওরা তো সত্য ঘটনা দিচ্ছে। আমরা এত বড় ভোদাই জাতি। এই মিডিয়া পোর্টালগুলো চটি গল্পের সাইকোলজিতে কাজ করে। তারা ধর্ষকদের ছবি দেয় না, তারা ধর্ষকের কোনো টাইটেল দেয় না, ওরা দেয় কোন টাইটেল, যে টাইটেলে আপনি দেখতে পারবেন ধর্ষিতাকে অ্যান্ড তাকে কি উপায়ে কত রকমের ইমাজিনেশন ওয়াইজ ক্রিয়েট করে এমন টাইটেল দিবে যে আপনার মনে হবে এটা একটা গল্পের মতো। আমি জানতে চাই কিভাবে তার রেপ হয়েছে, কার রেপ হয়েছে, ওর রেপ হয়েছে, একটা বাচ্চার রেপ, কতটুকু বাচ্চা। ওরা কখনো ধর্ষকের কোনো অ্যাঙ্গেল বা তাকে ধরার জন্য তার প্রতি হেট্রেড দিয়ে কোনো আপনি আর্টিকেলের টাইটেল দেখবেন না এই সব নিউজ পোর্টালগুলো। বাট উই থিঙ্ক ইটস আ এথিক্যাল জব, ইটস আ মোরাল জব, তারা একটা মোরাল ডিউটি পালন করতেছে। এটা বললে অনেক রিপোর্টার এখন উষ্টায় আমার উপর এসে পড়বে। বাট ক্যান ইউ ডিনাই দ্য ফ্যাক্ট যতগুলো টাইটেল আপনি হাফ পড়ছেন ওটার একমাত্র পার্সপেক্টিভ অ্যান্ড একমাত্র ইন্টেনশন ছিল নট টু গেট জাস্টিস, টু গেট মোর ভিউজ অ্যান্ড ক্লিকস অ্যান্ড রিডার্স, টু রিড একটা ফ্যান্টাসি স্টোরি ফ্রম এ রেপিস্ট পার্সপেক্টিভ। জাস্ট বিকজ আপনি রেপ করেন নাই তার মানে এইটা না যে আপনি এই স্টোরির সাথে এঙ্গেজ করে এটাতে কোনো ডিফারেন্স ক্রিয়েট করছেন। দিস ইজ হাউ ইউ নর্মালাইজ এভরি সিঙ্গল পার্সপেক্টিভ ফ্রম মেন লাইক দিস। সো আজকে যখন ছেলেরা গালি খায় আমাদের লজ্জা কেমনে হয় না যে আমরা তখনও প্রুফ করতে যাই যে নট অল মেন আর দ্য সেম, সব হুজুর খারাপ না, এই হুজুর করছে মানে ওইটা খারাপ না। ভাই মানলাম, আমি ওটাও মানলাম, এই লজিকটা আমি মাথায় ঢুকে এই ডিসকাশন করতে আসে। একটা উদাহরণ দিব ভাই, এখানে বাংলাদেশে প্রচুর পরিমাণে মাদ্রাসা আছে না, এইগুলো স্টোরি আমরা প্রত্যেকদিন শুনতেছি না, তারপরও তো বলতেছে যে সব হুজুর খারাপ না। বিশ্বাস করবেন শুনতে কত খারাপ লাগবে। আপনি যদি থাইল্যান্ডের বিভিন্ন ব্রথালের সামনে গিয়ে আপনার মেয়ে বাচ্চাকে হাঁটায় নিয়ে আসেন, সে ওখানে তার থেকে 1000 গুণ সেফ রাদার দেন আমাদের এই মোরাল সোসাইটি। সে ওখানে তার থেকে 1000 গুণ বেশি সেফ, আরামসে খুল্লা হাঁটতে পারবে, সেফলি বাসায় আপনার কাছে ফেরত আসবে, একটা সিঙ্গেল দুর্ঘটনা তার সাথে ঘটবে না। দিস ইজ হাউ সেফ। মানে আপনি কম্প্যারিজনটা বুঝতেছেন নাকি জানি না, আমি এই কথাকে টার্ন করে অন্য কিছু বানাবে নাকি আমি জানি না, বাট জাস্ট ইম্যাজিন আমি কি বললাম ওই জিনিসটাকে একটু থিঙ্ক আবার আমরা কোন সোসাইটিতে আছি। সো এই যে আমাদের নিউজ পোর্টালগুলো যাদেরকে আমরা মনে করতেছি ওরা হেল্প করতেছে না, প্লিজ চোখটা খুলেন। এই মেন্টালিটির মানুষগুলাই আমাদের উপর এই সিচুয়েশনে ক্যাশ আউট করছেন, দেন আপনারা অবাক হয়ে যাচ্ছেন কিভাবে, কিসের ফ্যান্টাসি, কোত্থেকে হচ্ছে এগুলো, কেমনে হচ্ছে। মা বাবা হোক, আপন ভাই হোক, পর হোক, ছোট হোক, বড় হোক, পুরুষ হোক, মহিলা হোক, there is nothing that can shock me anymore in this country. There is nothing that can shock me anymore. আমার কোনো কিছু বলার নাই কাউকে নিয়ে না। এই যে একটা রামিসাকে নিয়ে কথা হচ্ছে, ইটস এ ট্রেন্ড রাইট নাও। রামিসা যাবে, রাইসা আসবে, ইটস গোনা বি অ্যানাদার ট্রেন্ড। রাইসা যাবে, আসিয়া আসবে, অ্যানাদার ট্রেন্ড। আসিয়া যাবে, তনু আসবে, অ্যানাদার ট্রেন্ড। অ্যান্ড দিস ইজ এ লুপ। এই লুপটা আসছে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন থেকে। আমাদের চারপাশে আমরা যতদিন পর্যন্ত এই নিউজ পোর্টালগুলা অ্যালাউ করব, কমেন্টে রেপ কমেডি আমরা অ্যালাউ করব, যখন রেপটাকে আমরা একটা সার্কাস্টিক টোনে অ্যালাউ করব, যখন এটাকে নিয়ে সবাই মিলে গ্রুপে মজা করব, তারপর গিয়ে আমরা শখ খাবো যে রেপ কিভাবে এখনো এত স্টুপিড একটা টপিক, মানে রেপ কিনে আমরা কেন শখ হচ্ছি এখন। আমি লিটারালি আমার ভাষা নাই, আমার বলার নাই, আমার কিছু বলার নেই, আমি বলবো না। there is nothing that can change this reality of Bangladesh. বিচার চাইতেছেন, থিঙ্ক চাই নিলাম কার কাছে, কে করবে বিচার, কার যোগ্যতা আছে বিচার করার, কয়জনের করবেন, কয়জনের বিচার আপনি পোস্ট দিয়ে কথা বলে করবেন, কিভাবে করবেন, বিচার করার পদ্ধতিটা কি। আপনার চারপাশে যেখানে আপনি কথা বলতে পারবেন না, মুখ দাঁড়াতে পারবেন না, আপনার বাচ্চার গাছের নিচে যেতে পারে না, বাসার পাশের বাসায় যেতে পারে না, তার আগে গলা কেটে রেপ হয়ে যায়, আপনি বিচার চাবেন সেই দেশে কার কাছ থেকে, যারা পলিটিক্যাল পাওয়ারের জন্য সব জনসময় প্রাউডলি বলা আমি এক ডাক দিলে মানুষ চলে আসবে, আমরা চলে সরকার নেমে যাবে, কিন্তু একটা রেপিস্টকে তারা ইয়ে করতে পারে না। রেপ কালচার যারা ফলো করে তাদেরকে তারা শাস্তি করতে পারে না, আমরা তাদেরকে ফলো করবো, তাদের থেকে বিচার চাবো, অ্যান্ড দেন উই গেট শকড।